না ওই যে মাননীয় সদস্যবৃন্দ, আমরা 2 মিনিট করে বক্তব্যে যাব, তবে তার আগে একটি বিষয় পরিষ্কার করতে চাই। জনাব সেলিম ভূঁইয়া, কুমিল্লা 2, আপনি অভিযোগ করেছেন যে আপনি সবার আগে জমা দেওয়া সত্ত্বেও আপনার নাম 1 নম্বরে কেন এলো না। এটাতে আমি খোঁজখবর নিয়েছি, দেখতে পেয়েছি যে আপনি আজকে যে নোটিশটি জমা দিয়েছেন সেটি নোটিশের জন্য জমা দেওয়ার যে সময় নির্ধারিত সেই সময় অতিক্রান্ত হওয়ার পরে আপনি 1 মিনিট পরে আপনি জমা দিয়েছেন। তো যেহেতু সময় অতিক্রান্ত হয়ে গেছে, আগামীকালকে জন্য এটা আপনার নাম থাকার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনার অভিযোগটি মোটেও সঠিক নয়। আজকে একটা আপনার নোটিশ এসেছে 56 নম্বরে, সেটি আগে আপনি 11/5 তারিখে জমা দিয়েছিলেন। তো সুতরাং যেহেতু আপনি নোটিশের জমা দেওয়ার 2 ঘন্টা আগে জমা দিতে হয়, সেই সময় পার হওয়ার পরে জমা দিয়েছেন, সেজন্য আজকে আসেনি। সুতরাং আপনার অভিযোগটি সঠিক নয়, কালকে এটা আসবে। দ্বিতীয়ত আরেকটি কথা আমি বলতে চাই আপনাদের সকল সদস্যের জ্ঞাতার্থে। কার্যকরী প্রণালী বিধির 54 ধারার 3 একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে। সংসদ সচিবালয় সম্পর্কে বা ইহার কর্মচারীবৃন্দের আচরণ সম্পর্কে কেবল ব্যক্তিগত চিঠিপত্রের মাধ্যমে স্পিকারকে প্রশ্ন করা যাইবে। স্পিকারের উত্তরসহ অনুরূপ চিঠিপত্রের প্রতিলিপি ব্যক্তিগত পত্রের মাধ্যমে অন্যান্য সদস্যদের নিকট প্রেরণ করিতে হইবে। অর্থাৎ সংসদ সচিবালয় সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে, হাউসে তুলবেন না, সরাসরি আমাকে জানাবেন, লিখিতভাবে জানাবেন। আর প্রথম যে অভিযোগটা করেছেন, এটা ভুল অভিযোগ করেছেন, এটার জন্য সংসদ সচিবালয় মোটেও দায়ী নয়। কালকে আপনার এটা আসবে। তো সুতরাং এই জন্য আমি বারবার বলি, এই বইটা দয়া করে ভালোভাবে পড়েন, তারপরে কাম আউট উইথ সাম এলিগেশনস। ধন্যবাদ। এবারকার বক্তব্য আমরা 2 মিনিট বক্তব্যে যাচ্ছি, সময় কিছুটা বাড়িয়ে দেওয়া হবে। আজকে বক্তা সংখ্যা হয়তো কিছুটা বাড়বে। এখন বক্তব্য রাখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি সানসিলা জেব্রিন, মহিলা আসন 15। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি 71 বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। আজ আমি সীমান্ত কন্যা শেরপুর জেলার প্রায় 17 লক্ষ মানুষের একমাত্র ভরসাস্থল শেরপুর সদর হাসপাতালের করুণ বাস্তবতার চিত্র তুলে ধরতে দাঁড়িয়েছি এই মহান জাতীয় সংসদে। যে হাসপাতাল মানুষের চিকিৎসা সেবা দেওয়ার কথা, সে হাসপাতাল আজ নিজেই আইসিইউতে চলে গেছে। মাননীয় স্পিকার, শেরপুর সদরের চরাঞ্চলের অধিকাংশ রাস্তাই বর্তমানে কাঁচা। সেই দুর্গম পথ পাড়ি দিয়ে যখন একজন অসুস্থ ব্যক্তি, একজন মুমূর্ষু রোগী কিংবা গর্ভবতী মা জীবন বাঁচানোর শেষ আশায় শেরপুর সদর হাসপাতালে এসে হাসপাতালের বেড না পেয়ে হাসপাতালের মেঝে, বারান্দা কিংবা করিডোরে দিনের পর দিন কাতরাতে থাকে, বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক। যেখানে সিনিয়র কনসালটেন্টের 10টির মধ্যে 10টি পদ শূন্য, সেখানে প্রতিদিন 700 রোগীর চাপ সামলাতেই হিমশিম খায় চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী। এখানে অ্যাম্বুলেন্স রয়েছে কিন্তু চালক নেই, 9তলা ভবন রয়েছে কিন্তু রোগীদের জন্য পর্যাপ্ত লিফট নেই। করোনাকালীন সময় শেরপুর সদর হাসপাতালে প্রায় 11 কোটি টাকা ব্যয়ে একটি আইসিইউ সিসিইউ ইউনিট নির্মাণ করা হয়েছিল।
ছিল, কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে বর্তমান শেরপুর সদর হাসপাতালের এই ইউনিটগুলো অকেজো হয়ে পড়ে আছে। দীর্ঘদিন তালাবদ্ধ থাকায় ইউনিটটি এখন মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্রপাতিও চুরি হয়ে যাচ্ছে। দালাল, চোর, ছিনতাইকারী ও মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে হাসপাতালের একটি অংশ। পাশেই ময়লার ডাস্টবিনের দুর্গন্ধ যেন সুস্থ মানুষকে অসুস্থ করে তুলছে। 2018 সালের পর থেকে এই সদর হাসপাতালে স্বাস্থ্য বিভাগের কোনো স্টাফ আর নিয়োগ দেওয়া হয়নি। গত 8 বছরে 6 বারের মতো নিয়োগ পরীক্ষার তারিখ দেওয়া হলেও কোনো এক অদৃশ্য শক্তির কারণে পরীক্ষাটি বারবার পিছিয়ে যায়। মাননীয় স্পিকার, এই মহান জাতীয় সংসদে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অবহেলিত পরবর্তী বক্তা SM জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় স্পিকার, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত থানাধীন লা মেরিডিয়ানের সম্মুখে উপস্থিত ফুট ওভারব্রিজটি দীর্ঘদিন যাবৎ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ব্যবহার অনুপযোগী অবস্থায় রয়েছে। ব্রিজটি বিভিন্ন অংশে অবকাঠামো দুর্বলতা, ভাঙচুর এবং অব্যবস্থাপনার কারণে প্রতিনিয়ত জনসাধারণের জীবনের ঝুঁকি নিয়ে এটি ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এই এলাকায় প্রতিদিন বিপুল সংখ্যক পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী, স্থানীয় বাসিন্দা রাস্তা পারাপারের জন্য এই ফুট ওভারব্রিজটি ব্যবহার করেন, কিন্তু ব্রিজটি বর্তমানে নাজুক অবস্থা হয় যে কোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির কারণ হতে পারে। উক্ত ফুট ওভারব্রিজটি জরুরি ভিত্তিতে অপসারণপূর্বক আধুনিক ও ডিজিটাল নিরাপদ নতুন ফুট ওভারব্রিজ পুনর্নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবার জন্য মাননীয় যোগাযোগ ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পরবর্তী বক্তা মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, জামালপুর 4। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আগেও সময় পেয়েছিলাম গত অধিবেশনে আমি আমার হাসপাতালের কথা আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার এলাকাতে 4 লক্ষ লোকের বসবাস। একমাত্র অসুস্থ রোগীর আশ্রয়স্থল হইল আপনার সরিষাবাড়ি সরকারি হাসপাতাল। এই হাসপাতালটি এখন নিজেই অসুস্থ। বৃষ্টি হলে আপনার ছাদ চুয়ে পানি পড়ে, মেঝেতেও তেমন কোনো সুযোগ সুবিধা নেই, উপরে রড দেখা যায়। ডাক্তাররা, নার্স এবং আমরা সকলেই সবসময় শঙ্কার মধ্যে থাকি। তাই মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কোনো প্রতিনিধি পাঠিয়ে দিয়ে হাসপাতালটি পরিদর্শন করে একটি চিকিৎসার সুব্যবস্থা করে দেওয়ার জন্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম। মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা 4। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সেই সাথে যে কোনো অবস্থায় যে কোনো পরিবেশে আজান শোনার সাথে সাথে আপনি বিরতি দেন, এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করুন, আমিন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জে গোবিন্দগঞ্জ চৌমাথা থেকে মহিমাগঞ্জ রেল স্টেশন পর্যন্ত যে রাস্তাটা, এটা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন। আমি আমাদের নির্বাচনী এলাকার প্রতিবেশী মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে আসলে দৃষ্টি আকর্ষণ করে তাকে একটি দাওয়াত দেওয়ার জন্য আসলে দাঁড়িয়েছি। বিষয়টা এমন যে এই রাস্তা দিয়ে যদি যান উনি, মোটামুটি রোলার কোস্টার রাইডের মতো হয়ে যাবে। মাননীয় স্পিকার, মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী একটা খাল উদ্বোধন করতে গিয়েছিলেন, তো যাওয়ার সময় আপনার মনে আছে ইনকামবেন্ট গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকার 6-7টা পয়েন্টে কিছু সংস্কার করেছিল। আজীব ও গরিব সংস্কার হ্যাঁ মাননীয় স্পিকার। কীরকম জানেন? আপনার স্পিড ব্রেকার তৈরি করেছে রাস্তা ঠিক করতে গিয়ে। কিছু কিছু জায়গায় স্পিড ব্রেকারের মতো এই উঁচু উঁচু ইট রেখে কয়েক ফিট দূর করে, এটা আপনার কিভাবে রাস্তা সংস্কার হয় আমরা জানি না। তো ঘটনাটা হয়েছে কি, মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী যাবেন জন্য 2 পাশে কিছু মাটি ফেলে অ্যাপ্রোচ করা হয়েছিল। তো উনি হয়তো রোলার কোস্টার রাইডটা পুরো পাননি, তো ফেরার পথে ভারী গাড়ির চাকায় ওই মাটিগুলো উঠে গেছে, আবার আগের অবস্থায় চলে গেছে। তো এই জায়গাগুলো হয় কি, এই 6-7টা পয়েন্টে গভীর রাতে ছিনতাই বা ডাকাতি করার জন্য গাছ ফেলতে হয় না মাননীয় স্পিকার, ওই সংস্কারিত রাস্তাটাই যথেষ্ট। আপনাকে অবশ্যই ওখানে গাড়িটা একটু স্লো করতেই হবে। তো যাই হোক মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং মন্ত্রী মহোদয়কে বলবো যে এই মহিমাগঞ্জ
পর্যন্ত স্টেশন পর্যন্ত গোবিন্দগঞ্জ চৌমাথা থেকে এই রাস্তাটা পুরোপুরি সংস্কার করা অতি দ্রুত জরুরি। আর যেহেতু ময়ূরভঞ্জের কথা আসলো, এই কানটান্নে মাথা আসে মাননীয় স্পিকার, আমাদের সুগার মিলটার কথা আমার বলার ইচ্ছা ছিল। মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়কে দেখছিলাম, আমার শ্বশুরবাড়ি এলাকা সিলেট বিভাগের মাননীয় মন্ত্রী, উনি আমি যতবারই যাই এখানে সংসদে কথা হয়েছে, সিদ্ধান্ত প্রস্তাবে আলোচনা হয়েছে, উনি আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু যখনই তাকাই উনি কেমন যেন ঠান্ডা চোখ দিয়ে এমন যেন বলতে চান ইটা কিতা করে বাবা, বুঝি না। উনি ইনশাল্লাহ কবে করবেন আমরা দেখি। রেজা আহমদ, কুষ্টিয়া 1। মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। কার্যপ্রণালী বিধি 71 বিধি অনুযায়ী আমার আজকের মনোযোগ আকর্ষণ করছি আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর মহোদয়ের। মাননীয় স্পিকার, আমার উত্থাপনীয় বিষয় হলো মোরেলগঞ্জ উপজেলার, আমার নির্বাচনী আসনের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী লঞ্চঘাট থেকে বহরবনিয়া ইউনিয়নের ঘষিয়াখালী পর্যন্ত প্রমত্তা পানগুছি নদীতে 6টি ইউনিয়নের জন্য একটি বেড়িবাঁধ নির্মাণ। মাননীয় স্পিকার, দীর্ঘদিনের মানুষের প্রাণের দাবি, বেড়িবাঁধটি যদি নির্মিত হয় তাহলে আমাদের এই 6টি ইউনিয়নের মানুষের জীবন সম্পদ নিরাপদ থাকে। মাননীয় স্পিকার, বেড়িবাঁধ না থাকার কারণে আমাদের জলোচ্ছ্বাস এবং যখন সাইক্লোন হয় তখন ওই এলাকাটি প্লাবিত হয়ে যায়, মানুষের জীবন সম্পদ ফসল ফলাদি নষ্ট হয়, পশু সম্পদ নষ্ট হয় এবং আমাদের মানুষের গণমানুষের সাধারণ মানুষের জীবন অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। মাননীয় স্পিকার, লবণাক্ততা একটা গুরুত্বপূর্ণ বিষয়। লবণাক্ততার কারণে, এই বাঁধ না থাকার কারণে লবণাক্ততার আক্রমণে আমাদের কৃষকরা ফসল ফলাতে পারে না, অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। মাননীয় স্পিকার, যোগাযোগ বিচ্ছিন্ন কয়েকটি ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নগুলো একটি যোগাযোগের মাধ্যম পাবে এই বেড়িবাঁধটি নির্মিত হলে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমাদের মাননীয় পানি সম্পদ মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি যাতে আগামী বাজেটে আমাদের মোরেলগঞ্জ সংখ্যালয়ের সেই বঞ্চিত মানুষের কষ্ট লাঘব করার জন্য তিনি একটু সুদৃষ্টি দেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় সদস্য সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম 13, 290 আনোয়ারা কর্ণফুলী। আপনি জানেন এই আনোয়ারা এবং কর্ণফুলী দুইটাই সমুদ্র উপকূলে, বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত বিধায় বর্ষাকালে সব সময় পানি উঠে এলাকাটি প্লাবিত হয়। আপনি জানেন 1991-তে যে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, প্রলয়ঙ্করী এই ঘূর্ণিঝড়ে প্রায় ওই রায়পুর এলাকায় 1700 মানুষের জীবনহানি হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সচক্ষে দেখে উনি একটা পার্মানেন্ট এনব্যাঙ্কমেন্ট করার জন্য নির্দেশনা দিয়েছেন। তার প্রেক্ষিতে এখন 63-1 এবং 63-1 এবং এই দুইটা প্রকল্প গ্রহণ করে 360 কোটি টাকা সেটা টেন্ডার হয়েছে। কিন্তু এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে যে নিম্নমানের সামগ্রী দিয়ে ব্লক তৈরি করা হচ্ছে, সেই জন্য আমি পানি উন্নয়ন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে আমি এলাকা পরিদর্শন করি গত 4-6-26 এবং পরিদর্শন করে এটা পরিলক্ষিত হয় যে আসলে ঘটনাটি কিছুটা সত্যতা পাওয়া গেছে। আমি তাৎক্ষণিকভাবে আমি ওনাদের কর্মকর্তাবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করেছি। আমি বলেছি যে এই এলাকাটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গিয়ে কথা দিয়ে গিয়েছিল এবং আজকে এটা পাকা হচ্ছে। 360 কোটি টাকার এই কাজের যদি কোনো অনিয়ম হয় এটা অসুবিধা হবে। আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্বর এই এলাকায় পরিদর্শন করে। এবং তাছাড়া একটা কন্ট্রাক্টে দেখা গেছে যে কন্ট্রাক্ট নিয়েছে সে দেশ থেকে নাকি বিদেশে চলে গেছে, কিছু টাকা উত্তোলন করে চলে গেছে, কিন্তু সেটা সত্যতা স্বীকার করেছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব, উনি ছিলেন যে হ্যাঁ এই কাজে বিলম্বিত। সুলতান মাহমুদ বাবু, জামালপুর 2।
বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি তো ৭১ বিধিতে নোটিশ দিয়েছিলাম কয়েকটা, কোনটা যে আছে আমি জানি না। তবে যাই হোক, পল্লী বিদ্যুৎ এবং আমার এলাকার হাসপাতাল, এই হাসপাতালটি ৫০ বেডের ছিল, ২৫ বেডের ছিল। পরবর্তী সময়ে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা, উনি আমার নির্বাচনী এলাকায় গিয়েছিলেন, উনি ঘোষণা দিয়েছিলেন, সেই অনুযায়ী ২৫ থেকে ৫০ বেডের হাসপাতালে আসে। হাসপাতালের অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। বিগত ২৬ বছর আপনার রাশেদ মোশাররফ সহ ফেসিস্ট সরকারের লোকজন ওইখানে শাসন করছে, কিন্তু তারা শুধু উন্নয়নের নামে লুটপাট আর লুটপাট। তাই আজ বিগত দিনে ২০৯৬ সাল এবং ২০০১ থেকে ৬ পর্যন্ত ওই এলাকায় এমপি ছিলাম আমি, এবং ওই এলাকার দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। তো বর্তমানে ওই এলাকার বিদ্যুৎ বাতিও প্রয়োজন, এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমার সখ্যতা রয়ে গেছে। উনি অত্যন্ত ভালো মানুষ, এবং উনি জনগণ এবং এখানে আমরা যারা এখানে আছে সংসদ সদস্য রয়ে গেছি, কাউকে উনি মিথ্যা কোনো প্রকার প্রবোধ দেন না। তাই আমি মনে করি আগামী সময়ে জুনের বাজেটের পরে এ এলাকার হাসপাতালে ডাক্তার নাই এবং ওই এলাকার কোনো প্রকার ইকুইপমেন্ট নাই। ওই এলাকার যে প্রতিদিনে ২৫০ থেকে ৩০০ রোগী এখানে ভর্তি হয়। ওই এলাকা বিশেষ করে যমুনা এবং ব্রহ্মপুত্র নদী দ্বারা ওই এলাকা নিমজ্জিত এবং ঘেরা। তাই বর্ষাকালে এসকে আজিজুল বারী, খুলনা ৩, খুলনা ৪। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের খুলনা আপনি জানেন যে দীর্ঘদিন শিল্পনগরী হিসাবে খ্যাত। এই খুলনা শিল্পনগরী এই জন্য বলা হয়েছে তাকে যে বেশিরভাগ পাট কেন্দ্রগুলো, পাট মিলগুলো, জুট মিলগুলো আমাদের খুলনায় অবস্থিত। কিন্তু দুঃখের বিষয়, এই ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছরে বিভিন্ন অনিয়ম, জালিয়াতি, চালিয়াতির মাধ্যমে আমাদের এই পাট শিল্পগুলো, পাট মিলগুলো ২০২০ সাল থেকে বন্ধ করে দিয়েছে। আপনি নিজেও একসময় পাটমন্ত্রী ছিলেন, আপনার কাছেও এই পাট কলগুলো তখন চালু করবার জন্য আমরা কথা বলেছি, আপনি সাহায্য করেছেন। আমাদের বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই পাট কলগুলোকে চালু রেখেছিলেন বিভিন্ন সময়। কিন্তু এখন দেখা যাচ্ছে সমস্ত পাট কলগুলো বন্ধ হয়ে খুব সম্ভব ইউনূস সরকার এই পাট কলগুলোকে বিচ্ছিন্নভাবে লিজ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। কেউ বানাতে চাচ্ছে জুতা, কেউ বানাতে চাচ্ছে জুস, কেউ বানাতে চাচ্ছে বিভিন্ন রকম জিনিসপত্র যেগুলো আভ্যন্তরীণভাবে হয়তো বিক্রি হতে পারে। কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য যে পাট শিল্পের চাহিদা রয়েছে, আপনি জানেন যে বিশ্ববাজারে পাট পণ্যের কী চাহিদা রয়েছে। পাট হলো আমরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ যারা বেশি পাট উৎপাদন করি, বিশ্বের ৪২% পাট আমরা উৎপাদন করি। এই পাটকে সোনালী আঁশ শুধু অর্থনৈতিক কারণে বলা হয় না, এটা বায়োডিগ্রেডেবল এবং এটা পরিবেশ বান্ধব। সুতরাং আমি মনে করি আমার সময় শেষ হয়ে যাচ্ছে, মাননীয় স্পিকার যদি একটু বাড়িয়ে দিতেন। এই কারণ বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য এই পাট শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। শুধু খুলনার যে পাটগুলোকে আপনারা লিজ দিচ্ছেন, এগুলো যদি পাট কোম্পানি হয় সেই জন্য লিজ দিলে আমরা। আলহাজ জসিমউদ্দিন আহমেদ, চট্টগ্রাম ১৪। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নতিকরণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, চট্টগ্রাম কক্সবাজার ১৪৮ থেকে ১৫৯ কিলোমিটার মহাসড়কটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান ও জাতীয় মহাসড়কে, যা পর্যটন, অর্থনীতি এবং আঞ্চলিক বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি চট্টগ্রামকে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারের সাথে সংযুক্ত
এশিয়ান হাইওয়ের অংশ। দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার যাতায়াতের জন্য এটি প্রধান সড়ক, যা পর্যটন খাতের লাইফ লাইন। এটি কক্সবাজারের মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর প্রকল্প এবং দক্ষিণ চট্টগ্রামের শিল্পাঞ্চলকে চট্টগ্রামের মূল ভূখণ্ডে সাথে যুক্ত করেছে। উক্ত সড়কে প্রতি বছর দুর্ঘটনায় শত শত প্রাণের সমাধি ঘটেছে। উক্ত সড়ক দুর্ঘটনায় 2025 সালে 84 জন নিহত হয়েছে, অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। মাননীয় স্পিকার, আমার চট্টগ্রাম 14 চন্দনাইশ বিসিজি ট্রাস্ট ইউনিভার্সিটি একটা প্রাইভেট, এখানে ফরেনার অনেক ছেলে মেয়ে লেখাপড়া করে। মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মহোদয়ের সাথে আমার কথা হয়েছে 4 লাইনের কাজ, উনি বলেছে ইদানিং ইনশাল্লাহ টেন্ডার প্রক্রিয়ায় আসবে। আমি অনুরোধ জানাবো মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে যেন এই মৃত্যুফড়ি যে আমার চট্টগ্রাম 14 যে অংশ হাইওয়ে রোডের এই অংশটা যেন আগে এই 4 লাইনের কাজটা যেন বাস্তবায়ন হয় এবং একটু তাড়াতাড়ি মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা 9। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি বারবারই আমার অবহেলিত জনপদ মনোহরগঞ্জ উপজেলার কথা বলে থাকি। আজকেও আমি সেই জনপদের কথাই বলবো। আমার লাকসাম মনোহরগঞ্জ উপজেলা নিয়ে কুমিল্লা 9 সংসদীয় আসন গঠিত। এই মনোহরগঞ্জ উপজেলার যোগাযোগ ব্যবস্থা নাই বললেই চলে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে কটি রাস্তা আছে 12 ফিট, 10 ফিট, 8 ফিটের উপরে কোনো রাস্তা নাই। ইতিমধ্যে আমি যোগাযোগ করে জানতে পারলাম যে এই মনোহরগঞ্জ থেকে খিলা বাজার এবং মনোহরগঞ্জ থেকে লাকসাম এবং মনোহরগঞ্জ থেকে শান্তিরহাট, এই 3টা রাস্তা 9 দুগুণে 18, 3 নং 27 কিলোমিটার রাস্তা যদি আমরা রোডস অ্যান্ড হাইওয়েজে অথবা যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনস্থ করি, তাহলে এই মনোহরগঞ্জের মানুষ বাঁচার আশার আলো দেখতে পাবে এবং যোগাযোগ ব্যবস্থা হলে আমার এই মনোহরগঞ্জের অনেক উন্নতি হবে। শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানাতে উত্তীর্ণ হবে বলে আমি আশা করি। এর পাশাপাশি এই মনোহরগঞ্জের জমির দাম মাননীয় স্পিকার অনেক কম। সেই ক্ষেত্রে যদি আমার এই 4 লেন এই 3টি রাস্তা 3 নং 27 কিলোমিটার যদি হয়, তাহলে জমির দাম বাড়বে, আমার কৃষক এবং গরিব মেহনতি মানুষ উপকৃত হবে বলে আমি আশা করি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি জয়পুরহাট শহরের যানজট মুক্ত করার জন্য বাইপাস সড়কের জন্য দৃষ্টি আকর্ষণ করেছি সড়ক এবং যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে। মাননীয় স্পিকার, আমার জয়পুরহাট ডিস্ট্রিক্ট শহর কিন্তু একটা মাত্র রাস্তা হওয়ার কারণে এই রাস্তা দিয়ে ট্রাক বাস সব জায়গায় যানজট মুক্ত হতে পারে না, এজন্য বাইপাস সড়ক হওয়া দরকার। এটা হলে আমি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, এ বিষয়ে আমার কথা এটুকুই। এই নির্দিষ্ট ভিতরে আমি 2-1টা কথা বলবো। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু শুধুমাত্র সরকারি দলের এমপিদের প্রধানমন্ত্রী নন। কোনো বরাদ্দ আমরা দেখতে পাচ্ছি সরকারি দলের এমপিরা বরাদ্দ পাচ্ছে, কিন্তু আমরা সেই বরাদ্দতে বঞ্চিত হচ্ছি। তাহলে আমার বেসরকারি সদস্যদেরকে যারা নির্বাচিত করেছে, এই জনগণ কি ভুল করেছে? তারা কি গণতান্ত্রিক পদ্ধতিতে ভুল করেছে? এটা আমার দৃষ্টি আকর্ষণ। এমনকি এই সংরক্ষিত মহিলা আসন যারা নতুন হয়েছে তাদেরও সরকারি দল পেয়েছে, কিন্তু বেসরকারি মহিলা সদস্যরা পায়নি, বিরোধী দলের সদস্যরা পায়নি। মাননীয় স্পিকার, আরেকটা দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দেই যে আমি প্রথম বক্তৃতায় জয়পুরহাটে মেডিকেল কলেজের একটা প্রস্তাবনা দিয়েছিলাম। আমি ধন্যবাদ প্রদান করছি যে তিনি এই মেডিকেল কলেজকে অনুমোদন করেছেন এবং কাজ শুরু হয়েছে। কিন্তু দুঃখজনক হলো যে এই মেডিকেল কলেজের কার্যক্রমের জন্য যত বৈঠক হচ্ছে সেখানে সরকারি দলের রাজনৈতিক নেতারা বৈঠকে বসছে, কিন্তু এমপি দাওয়াত পায় না। এই বৈষম্যগুলি কি দূর হবে? দলীয়করণ, বৈষম্যকরণ দূর না করলে
তাহলে কি আমরা বিগত স্বৈরাচারের গন্ধই কি পাবো? মাননীয় স্পিকার, আমি সবিনয় অনুরোধ করি, যেই ছাত্ররা জীবন দিয়ে দেশকে রক্ষা করেছে, বাংলাদেশে মানবিক বাংলাদেশ গড়ার জন্য দুর্নীতিমুক্ত। মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5। মোহাম্মদ জাহানদার আলী মিয়া, মাদারীপুর 2। মাননীয় স্পিকার, আজকে আমি প্রস্তুত ছিলাম না, আমি জানি, আমি কয়েকটাই দিয়েছিলাম। আমি আসছি হলো বাংলা পরীক্ষা দিতে, আইসা দিয়ে ইংরেজি প্রশ্ন দিলেন, তো আমি একটু সময় চেয়েছিলাম আমার বক্তব্যটা দেওয়ার জন্য। মাননীয় সদস্য, আপনি নোটিশ দিয়েছেন রাজৈর হাসপাতাল সম্পর্কে, বলুন। স্পিকার, রাজৌরি হসপিটালটা প্রায় অকার্য। সে জায়গায় ডাক্তার আছে, কিন্তু সে জায়গায় কিন্তু সেবাটা পাচ্ছে না। অনেক অনভিজ্ঞ লোক থাকার কারণে সে জায়গায় কিন্তু আমরা স্বাস্থ্য সেবাটা পাচ্ছি না। সে কারণে আমি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে আমি আকর্ষণ করছি, এই হসপিটালটা উনি নিজেও কয়েকদিন আগে পরিদর্শন করে আসছে, এবং সে জায়গায় ডাক্তারের সমস্যা এবং আমাদের যে ডাক্তার হাসপাতাল আছে সেটা কিন্তু সম্পূর্ণ অকার্যকর অবস্থায়। সে কারণে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমার স্বাস্থ্য মন্ত্রী মহোদয়কে, উনি নিজে পরিদর্শন করে আসছে রাজৌর হসপিটালটাকে। আমি ধন্যবাদ জানাই আপনাকে। ইয়েস, মাননীয় চিফ হুইপ, বলুন। 2-3টা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এক নম্বর হলো মাননীয় স্পিকার, 71 বিধির 1-এর একটা লেখা পরের প্যারায় দেখবেন, তবে শর্ত থাকে যে কোনো সদস্য যে কোনো এক বৈঠকে একাধিক অনুরূপ নোটিশ দিতে পারিবেন না। কাজে মাননীয় সদস্য অনেকে যদি 5টা-6টা নোটিশ দেয় সেটা অসুবিধা, আপনার জন্য যেমন অসুবিধা তেমন মাননীয় সদস্যের জন্য অসুবিধা। তিনি মনে রাখতে পারেন অ্যাকচুয়ালি কোন নোটিশটা দিয়েছেন। সেই জন্য এখন থেকে একটা অধিবেশনের জন্য একটা নোটিশই আপনারা দেবেন, এটা আপনার মাননীয় স্পিকারের মাধ্যমে আমি অনুরোধ করতে চাই। দ্বিতীয় আরেকটা বিষয় বলতে চাই, সেটা হলো মাননীয় স্পিকার, এই যে লাইটগুলো আছে, আমাদের মাননীয় সদস্য অনেকেই কমপ্লেন করেছেন এই লাইটগুলো তাদের সরাসরি চোখের উপর পড়ে। কাজে এই ব্যাপারে আপনি দৃষ্টি দেবেন, বা আমি সংশ্লিষ্ট মানে আমাদের সচিবালয় যাতে তারা যেন একটু দৃষ্টি দেয়, আপনার মাধ্যমে বলছি যে এই সকল লাইটগুলো সব চোখের উপরে পড়ে। এই বিষয়টা একটু দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় সদস্যবৃন্দর কার্যপ্রণালী বিধিতে আছে যে একজন সদস্য একটা বিষয়ের উপর নোটিশ দিতে পারবেন, তো সুতরাং একদিনে একটাই নোটিশ আপনারা দেবেন। 2 নম্বর, আমি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কি ফ্লোর ক্রস করার কোনো চিন্তাভাবনা আছে নাকি? আপনাকে দেখলাম ওখানে মাননীয় সদস্য বুলবুলের সাথে অনেকক্ষণ আলাপ করেছেন, যদি প্রয়োজন হয় তাকে লবিতে ডেকে নিয়ে তখন আলাপ করবেন। এটা সংসদীয় রীতিনীতির বিরুদ্ধ। ফ্লোর ক্রসিং ইজ নট অ্যালাউড। আর লাইটের সম্পর্কে সংসদ সচিবালয় তারা এ ব্যাপারে প্রয়োজনীয় দেখবেন। আপনারা কেউ এইভাবে ফ্লোর ক্রস করবেন না, এটা সংসদীয় আইনে গুরুতর অপরাধ। যাই হোক, অনেকেই প্রথমবারের সংসদ সদস্য, ভুল হতে পারে, আমরাও কেউ ভুলের ঊর্ধ্বে নই। প্লিজ বি কেয়ারফুল নেক্সট টাইম। এখন মাননীয় সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান, ময়মনসিংহ 10। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। আপনাকে অবহেলিত জনপদের প্রতিনিধি আমি মাঝে মধ্যে দাঁড়িয়ে থাকি, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় সড়ক পরিবহন এবং রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি কিছুদিন আগে ওনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে ছবিও পাঠিয়েছি। মাননীয় স্পিকার, 1886 সালে আমার গফরগাঁও রেল স্টেশন নির্মিত হয়েছে। সেটি এখন অনেকাংশে মানে হাঁটু পানি থাকে, যাত্রীরা চলাফেরা করতে পারেন না। আর ঢাকা থেকে জামালপুর যে রেল লাইনটি, সেটিও ব্রিটিশ আমলে নির্মিত। গফরগাঁও রেল স্টেশনটি 1886 সালে ব্রিটিশ আমলে নির্মিত। মশাখালী রেল স্টেশনেও তাই। যাত্রীরা
পানির মধ্যে থাকেন, হাঁটু পানির মধ্যে দাঁড়িয়ে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে থাকেন। এটা অবশ্য বর্তমান সরকারের দায় না, এই দায়টি বিগত ফ্যাসিস্ট আমলে 17 বছর 18 বছর দেশে কোনো উন্নয়ন হয় নাই। এখন সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, আমাদের সরকারের হয়েছে এই অবস্থা। উত্তর সব বুঝা আমাদের সরকারের কাঁধে চেপেছে। আমি জানি 3 মাস খুব বেশি সময় না। আমি মাননীয় রেলমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব যে ময়মনসিংহ ঢাকা থেকে যে জয়দেবপুর পর্যন্ত ডাবল রেল লাইন আছে, এরপরে সিঙ্গেল লাইন, অনেকগুলো ট্রেন দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, তো সেখানে যাত্রীদের অনেক সময় নষ্ট হয়। জয়দেবপুর থেকে যে রেল লাইনটা ময়মনসিংহ পর্যন্ত, এটা ডাবল রেল লাইন করা। আর গফরগাঁও এবং মশাখালী যে রেল স্টেশন, সেটাতে যে হাঁটু পানি এবং উপরে টিন দিয়েও পানি পড়ে, মানুষ চলাফেরা করতে পারে না। সেই রেল স্টেশন দুটি সংস্কারের জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনুরোধ করব এই দুটি রেল স্টেশন নতুন যে বাজেটের যে বরাদ্দ সেটার মধ্যে যেন অন্তর্ভুক্ত হয়। মাননীয় রেল প্রতিমন্ত্রী আমাদের খুব ক্লোজ এবং রেলমন্ত্রীও খুব কাছের মানুষ, ওনারা যেন একটু আমাদের এটা যেন খুব। মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2। ওয়ালাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি চুয়াডাঙ্গা 2 নম্বর আসন থেকে এখানে এই মহান সংসদে এসেছি। আমার অঞ্চলের জনগুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে। আজকে যে বিষয়টি নোটিশে এসছে সেটা হচ্ছে জয়রামপুর এবং আন্দোলবাড়িয়া রেলওয়ে স্টেশন নিয়ে। মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশে 1862 সালে প্রথম রেল স্টেশন চালু হয় এবং এই রেলওয়ে স্টেশনটি সর্বপ্রথম আমার নির্বাচনী অঞ্চল দর্শনা দিয়ে শুরু হয় এবং জয়রামপুর রেলওয়ে স্টেশন সেই ব্রিটিশ আমলেই তৈরিকৃত, নির্মাণকৃত, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো একটি চক্রের কারণে এই রেল স্টেশনটি সম্পূর্ণ কার্যক্রম বন্ধ হয়ে যায়, সাথে সাথে আনসারবাড়িয়া রেল স্টেশনটিও বন্ধ হয়ে যায়। এই রেল স্টেশন দিয়ে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান নেই, কলেজ নেই, অনার্স কলেজ নেই। আমাদের জীবননগর আন্দোলবাড়িয়া অঞ্চলের ছাত্রছাত্রীরা তারা চুয়াডাঙ্গা সরকারি কলেজে রেলের মাধ্যমে আসা যাওয়া করতেন। এখন ট্রেন ওই জায়গায় না থামার কারণে শুধুমাত্র নসিমন, করিমন, আলমসাদু, ভটভটে এই সব যানবাহনে আসতে হয় এবং প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়ে তারা তাদের স্বপ্নটা অল্প দিনেই নিভে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে রেলমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই স্টেশন দুটি অবিলম্বে চালু করে আমার অঞ্চলের জনদুর্ভোগ নিরসনের জন্য আমি বিনয়ের সাথে আবেদন করছি। আপনাকে ধন্যবাদ। পরবর্তী বক্তা মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা 10। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় নাঙ্গলকোট এবং লালমাই উপজেলা সীমান্তবর্তী যুক্তিখোলা বাজারকে সীমান্ত পৌরসভা নামে একটি নতুন পৌরসভা গঠন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, পৌরসভা স্থানীয় পর্যায়ে নাগরিকের সেবা নিশ্চিত করে, পরিকল্পিত উন্নয়ন এবং প্রশাসনিক কাজের বিকেন্দ্রীকরণের জন্য অপরিহার্য। যুক্তিখোলা বাজার কুমিল্লা জেলার নাঙ্গলকোট ও লালমাই উপজেলার মধ্যবর্তী ঐতিহ্যবাহী স্থানীয় একটি জনবহুল বাজার। এলাকাটি এই অঞ্চলের স্থানীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমের অন্যতম প্রাণকেন্দ্র। উক্ত এলাকাটি পৌরসভায় রূপান্তরিত করা হলে এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে, সুষম উন্নয়ন নিশ্চিত হবে, স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা সহ স্থানীয় নাগরিকদের জীবনমান উন্নত হবে। মাননীয় সদস্য, জি, আপনি নোটিশ দিয়েছেন 100 শয্যার হাসপাতালের ব্যাপারে, জি, এটা সম্বন্ধে বলেন। এখন যেটা বললেন এটার উপরে তো মন্ত্রী কোনো অ্যাকশন নেবে না, এটা জবাবও পাবেন না। 100 শয্যার হাসপাতাল, মাননীয় স্পিকার, 100 শয্যা হাসপাতাল অলরেডি ডিক্লার্ড। 100 শয্যার হাসপাতাল নোটিশ আছে না আপনার সাথে? জি না। নাই? জি না। যেন আপনার কমপ্লিট করে ফেলেন 31 মিনিট, বাট এটার কোনো রেজাল্ট হবে না, শেষ করেন।
রেজাল্ট না হলে আমি স্কিপ করে গেলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা, মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা 5। কি কালাম মাননীয় সদস্য, কি পয়েন্ট অফ অর্ডার? সিরিয়াল, ওয়েট ফর ইউর সিরিয়াল। জনাব মাননীয় সদস্য মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 3। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তো নোটিশ দিয়েছি প্রায় 30টা, কোনটার উপরে আমি তো জানি না। মানে দৈনিক একটা নোটিশ দিবেন। কুষ্টিয়া পৌরসভার পানি সংকট আছে নাকি বলেন? মাননীয় স্পিকার, বাংলাদেশের অন্যতম জেলা কুষ্টিয়ার পৌরসভার পানি নিষ্কাশন যে ব্যবস্থাটা এখন দিন দিন অকেজ হয়ে পড়ার কারণে আমাদের জনদুর্ভোগ চরমে পৌঁছিয়েছে। তা আমি কয়েকবার পৌরসভা কর্তৃপক্ষের সাথে, এখন তো মানে নির্বাচিত মেয়র নেই, এই হিসাবে সরকারের পক্ষ থেকে যিনি দায়িত্বে আছেন তার সাথে এই নির্বাচিত হওয়ার পর থেকে প্রায় 3-4বার বসেছিলাম। কিন্তু ওনার যে কর্মকাণ্ড বা ওনার উদ্যোগ আমাদের সবার কাছে কেমন সন্দেহজনক মনে হচ্ছে, কারণ কাজকর্মের কোনো গতি আমরা এখনও বৃদ্ধি করতে পারছি না। আমরা নির্বাচিত সদস্য হওয়ার পরেও তার কাছে যে সমস্ত বিষয়গুলো পাওয়ার কথা, এগুলো না পাওয়ার কারণে জনমনে একটা আমাদের প্রতি ভিন্ন একটা ধারণা তৈরি হচ্ছে। সুতরাং আমরা আপনার মাধ্যমে আমাদের পৌরসভার কর্তৃপক্ষ সহ আরও স্থানীয় সরকারের যে সমস্ত বিষয়গুলো আছে, সংসদ সদস্য যে দলেরই হোক না কেন, তাদের যে বিষয়গুলো উত্থাপিত হয় এই বিষয়গুলোর সাথে তারা যেন একমত হয়ে জনদুর্ভোগ দূর করার জন্য তারা যেন কাজ করে, আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদারত আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার উত্থাপিত হলো যে মাদক নির্মূল এবং যুব সমাজ রক্ষা প্রসঙ্গে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর, বিশেষ করে বিজয়নগর সীমান্ত এলাকা মাদকের একটি অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর ফলে আমাদের সদর ও বিজয়নগরের তরুণ সমাজ আজ হুমকির মুখে। মাননীয় স্পিকার, সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ এবং স্থানীয়ভাবে এর সহজলভ্যতা আমাদের যুব সমাজের নৈতিক ও শারীরিক অবক্ষয় ঘটাচ্ছে। ফেন্সিডিল, ইয়াবা এবং বর্তমানে এলএসডি বা আইসের মতো মরণ নেশা আমাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করছে না, বরঞ্চ একটি পরিবারকে নিঃস্ব করে দিচ্ছে এবং এলাকার চুরি, ছিনতাই সহ অপরাধীমূলক কর্মকাণ্ড ছড়িয়ে দিচ্ছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছে, কিন্তু গডফাদারদের শক্তিশালী নেটওয়ার্কের কারণে মাদকের এই বিস্তার পুরোপুরি রোধ করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা জনসাধারণের পক্ষ থেকে আপনার কাছে কিছু আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব রাখছি। বিজয়নগর সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স গঠন করে নিয়মিত অভিযান জোরদার করা, গোয়েন্দা নজরদারি, মাদক ব্যবসায়ীদের মূল হোতাদের চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা, নিরাময় কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া সদরের সরকারি উদ্যোগে একটি আধুনিক মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা, জনসচেতনতা, স্কুল কলেজ পর্যায়ে মাদক বিরোধী প্রচারণা ও ক্রিয়াচর্চার সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর বরিষ্ঠ নেতৃত্বে দেশ আজ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা। মাননীয় সদস্যবৃন্দ, 2 মিনিটের বক্তব্য এখানেই শেষ করা হলো। অন্যান্য সময়ে 15 জন সদস্য বক্তব্য রাখতে পারেন, আজকে 25 জনকে সুযোগ দেওয়া হয়েছে। এখন দিনের কার্যসূচি অনুযায়ী বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন।
আমি বিশেষ কমিটির মাননীয় সভাপতি মোহাম্মদ ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জ 2-কে কার্যপ্রণালী বিধির 211 বিধির 1 উপবিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদে সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। স্পিকার, আমার নামের আগে মোহাম্মদ নাই, আমি ইকবাল হাসান মাহমুদ। এটা তো অনেক সব কামাই করলেন নামের আগে মোহাম্মদ লাগিয়ে। এনিওয়ে সরি। মাননীয় স্পিকার, কার্যপ্রণালী বিধি 211 বিধির 1 উপবিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদে সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন করিলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। রিপোর্টটি সংসদে উত্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল বেলা 3টা, আগামীকাল বেলা 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। সবাইকে ধন্যবাদ।